চলে এলাম একটা ছোট্ট বিরতির পরে। নারীর জীবনে বন্ধুত্ব, আসলে নারীর জীবনের এত পরিবর্তন হয় যে বন্ধু হারিয়ে ফেলে, আবার বন্ধু ফিরে আসে, আবার বন্ধু হারিয়ে ফেলে, কিন্তু একটা পরিণত বয়সে এসে এই বন্ধুদের ভীষণ দরকার হয়। সেটা নিয়ে আমরা আলাপ করছি, আড্ডা দিচ্ছি। আপনারাও যুক্ত হয়ে যান, শুধুমাত্র নারীরা। আমাদের জুমের আইডি এবং পাসকোড দেওয়া আছে। তো যে গল্প করছিলাম বন্ধুত্ব নিয়ে, আপনারা দুজন ভীষণ ভালো বন্ধু আমি দেখলাম ক্যামেরার সামনে আসার আগে, এবং জানতে পারলাম যে কেউ কোনোদিন একসাথে স্কুল, কলেজ, ইউনিভার্সিটি কিছুই না, তারপরও দারুণ বন্ধু। একদমই, আসলেই আমরা আসলে একসাথে স্কুল, কলেজ বা কোনো জায়গাতে আমাদের একাডেমিক কোনো কানেকশনস নাই, এবং আমরা কোথাও একসাথে কাজও করিনি। আপা, গল্পটা তুমি বলো। আচ্ছা, ও যে আমাকে আপা বলছে সেটাই বলি, আমি কিন্তু হচ্ছে সিনিয়র, বাট তারপরে আমরা খুব ভালো বন্ধু। হ্যাঁ, বন্ধুত্ব কোনো বয়স নেই, কোনো বয়স নাই, এবং বন্ধুত্ব শুরু হওয়ারও কোনো কিন্তু বয়স নাই। সো আমি একটু বলি, গল্পটা খুব মজার। ওটা ছিল 2015 সালে, প্রায় 10 বছর আগে। আমাদের বন্ধুতে 10 বছর হয়ে গেল। সো ওখানে আমার সিঙ্গাপুরে একটা মিটিং ছিল। সো সিঙ্গাপুর এয়ারলাইন্সের রাতের ফ্লাইটটা ধরছিলাম। সো ফ্লাইটে উঠে আমার একটা কাজ আমি সবসময় করি, আমি দেখি আমার পাশে কে বসলো। এটা একা হলে একটা করি, এবং মেয়েরা তো একা ট্রাভেল করতে, আমাকে প্রচুর ট্রাভেল করতে হয়, লোকালি অ্যান্ড মানে ওভারসিজ ট্রাভেল, ইন্টারন্যাশনাল ট্রাভেল করতে হয়। সো এটা আমার অভ্যাস। আমি আমার 2 মেয়েকেও শিখিয়ে দিয়েছি যারা এখন বাইরে থাকে, ওদেরও বলে দিয়েছি কিভাবে সিট সিলেক্ট করবে। ফ্যামিলির গল্পে আসবো, এই গল্পের পর। আচ্ছা, ওকে। তো তখন আমি আমার অভ্যাস মতো আমি সিট খুঁজছি, কারণ আমার পাশে একটা লোক বসেছে, এবং সিঙ্গাপুরতে তো ওভারনাইট জার্নি, রাত 11:55 ছাড়ে এবং ভোর 6টায় গিয়ে পৌঁছায় চাঙ্গি এয়ারপোর্টে। সো আমি খুঁজতে খুঁজতে দেখি একটা মিষ্টি করে মেয়ে বসে আছে, তার পাশে একজন লোক বসে আছে, ভদ্রলোক। আমি ওনাকে বললাম, ক্যান ইউ উই এক্সচেঞ্জ? এটা আমার মানে নর্মাল হ্যাবিট, আমি নর্মালি বলে গেছি, ওর দিকে অত খেয়াল করি নাই। দেন আই স্যাট বিসাইড হার। তারপর আমাদের গল্প শুরু হলো। আমরা 4 ঘন্টা জার্নি করলাম, কাকতালীয়ভাবে জানলাম ও অফিসিয়াল মিটিংয়ে যাচ্ছে, ওরও 2 মেয়ে, আমারও 2 মেয়ে, দুজন বাচ্চাদের রেখে যাওয়া। এটা একটা, ও যে বললাম যে কেন বন্ধুত্বের দরকার হয়, ও যে শেয়ারিংটা হলো। এবং কাকতালীয়ভাবে ওর একটা মেয়ের নাম ফাইজা, আমারও ছোট মেয়ের নাম ফাইজা, তো ওটা মিলে গেল, দে আর সেম ব্যাচের একাডেমিক্যালি। মজার ব্যাপার হচ্ছে দুজনই এখন আবার কানাডাতেই পড়ছে। ওদের সাথে বন্ধুত্ব হয়েছে না, ওদের সাথে ওভাবে দেখা হয়নি, বন্ধুত্ব হয়নি, বিকজ দুইটা ডিফারেন্ট স্টেটসে থাকে। বাট খুবই ইন্টারেস্টিং আর কি, যে আমরা ওভারনাইট দুজন মায়ের একাকী যাত্রা, বা দুজনই বাচ্চা রেখে এসেছি, 2টা মেয়ে বাচ্চা, কিভাবে রেখে আসলাম, কিভাবে ম্যানেজ করছি, কাল বাচ্চা কি আছে। এবং তারপরে কাকতালীয় আরেকটু শেষ করে, কাকতালীয় ভাই আমরা যেদিন ব্যাক করছি সেদিনও আমি দেখি আমাদের একসাথে। সেদিন তো আমরা আরো মানে আমরা ডিসকাস করিনি, আসলে যাওয়াটার ব্যাপারে, আমরা উই জাস্ট মেট ইনটু দ্য এয়ারপোর্ট, এবং তখন আমিও বোর্ডিং করিনি, এন্ড শি অলসো ডিডন্ট ডু দ্য বোর্ডিং ওই টাইমে। তো পরে দেখি যে আমরা দেখে, আচ্ছা আজকে আর ওই ঝামেলা করবো না, আজকে আমরা দুজনে একসাথে বোর্ডিংটা করব। তো এবং ওই দিন ফেরার পথে সন্ধ্যার সময় আসে সিঙ্গাপুর এয়ারলাইন্সটা। তো আমরা তখন আমরা প্রফেশনাল লাইফ নিয়ে আলাপ করলাম। তুমি স্যানোফিতে ছিলে বোধহয়? না, আমি নোভার্টিসে ছিলে, HR এ ছিলে। আমি তখন BSF এ কনস্ট্রাকশন কেমিক্যালে কান্ট্রি ছিলাম। সো আমরা তখন আমাদের মিটিং কেমন গেল। সো এটাও কিন্তু শেয়ারিং এর ব্যাপার আছে। আর HR মানে ইউ ক্যান গেস যে অলওয়েজ মানে আমি HR এখনো বাইরেও পড়াশোনা করছে HR। আচ্ছা, তো HR এর পার্সপেক্ট আমি সবসময় জানতে চাই ফর মাই ডেভেলপমেন্ট। সো বিং আ এক্সপার্ট ইন HR, আমি ওর সাথে কথা বলছিলাম। দেন আমাদের বন্ধুত্বটা শেষ হয়ে যায়নি কিভাবে, আমরা কোভিডের মধ্যে তুমি ইয়ের কথা বলতে পারো, লাইক যে আসলে যেটা আপনি বলছিলেন ওই জায়গায়, সরি আমি নো ইউ কন্টিনিউ, বন্ধুত্ব কোনো সরি নেই। সো আমি যেভাবে আসলে একটা বড় ব্যাপার আপনি যেটা বলছিলেন যে বন্ধু হারিয়ে যায়, আবার আমরা বন্ধু পাচ্ছি। তো আমার মায়ের যে আমল, সে আমলে যে বন্ধুরা গেছে তারা একেবারেই গেছে, তাদেরকে আসলে খুঁজে পাওয়ার আর কোনো মানে হয়তো অনেকের কিছু হয়তো কানেকশনস আছে, একদম নাই বলবো না, কিন্তু অনেক প্রিয় বন্ধু হারিয়ে গেছে। তো আমাদের একটা বড় সুবিধা হলো যে এই যে সোশ্যাল
প্ল্যাটফর্মগুলো হয়েছে, এই যে আমাদের সোশ্যাল মিডিয়াতে ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম, এগুলোর মাধ্যমে খুব সহজ হয়েছে কি যে ও আমাকে দেখেই ফাইমা আপা আমাকে কানেক্ট করলো, আমি অ্যাকসেপ্ট করলাম। এমন কিন্তু না যে আমাদের অনেক দিন পর পর দেখা হয়, এবং আমরা দুজনেই যেহেতু প্রফেশনে যথেষ্ট ব্যস্ত, তো দেখা যায় খুবই ইন্টারেস্টিংভাবে কি হয় যে আমি কোনো একটা সেমিনারে গেছি, মানে গিয়ে দেখলাম যে আপা ওই সেমিনারে এসছে, বা আমার অন্য কোনো একটা জায়গাতে কোনো একটা প্রফেশনাল কানেকশনসে না, হয়তো পার্সোনাল একটা জায়গাতেই বা একটা ইয়েতে গেছি, তখন দেখলাম যে ওনার একটা বন্ধু, সে আবার আমার কমন বন্ধু। এগুলো ফেসবুকের কল্যাণেও হয়তো দেখা যায় যে কমন ফ্রেন্ড বা এইসব জিনিস হয়। এখানে আমি একটা জিনিস খুব মেনশনেবলি বলতে চাই, যেটা আপা বললো যে ওইটার আমি যে জায়গা থেকে খুব পজিটিভলি জিনিসটা নিয়েছি, যে ওইটুক দেখাতেই উনি ওটা মনে রেখেছেন, এবং উনি সবসময় যখনই ক্যারিয়ারের ব্যাপারে জব সুইচ করবে, যখন আমি কিন্তু ওনার জুনিয়র, উনি আমাকে যে দেখো আমি এখান থেকে এখানে যাচ্ছি, তুমি কি ভাবছো, বা তোমার একটা অপিনিয়ন নাও। এবং আমি বলবো যে আমি খুব কমফোর্ট একটা ফিল করি কি কখনো কোনো ধরনের কোনো একটা কিছু প্রফেশনালি, তো আমরা অনেক সময় কানেক্ট করতে পারা একজনকে, মানে আমার প্রবলেমটা উনি খুব ভালো করে বুঝতে পারছেন, বিকজ সিনিয়র লেভেলে বোঝাটা একটু টাফ হয়ে যায়। আরেকটা জিনিস কি মেয়ে আপা, সিনিয়র লেভেলে মেয়ে এখনো কিন্তু লিডারশিপ রোলে অনেক কম, এবং অনেকে যারা আছেন তারা আবার হয়তো খুব সাইলো মেনটেন করেন, তাদের কাছে হয়তো রিচ করা যাচ্ছে না, হতে পারে, হ্যাঁ অনেকের কাছে হয়তো রিচ করা যাচ্ছে না, তো ওই জন্য বন্ধনটা রয়ে গেছে। এবং একটা পর্যায়ে আমি দেখছি যে ওর মেয়ে চলে যাচ্ছে, আমার মেয়ে চলে যাচ্ছে, এবং দুইজনও একই দেশে গেল, তো সেটা নিয়েও কিছু কিছু গল্প হয়। খুব যে জায়গাটাতে আসলে আমি হাইলাইট করতে চাচ্ছি, এটা খুব জরুরি না বন্ধুর সাথে নিয়মিত দেখা হওয়া, একদম না প্রতিদিন ফোনে কথা বলতে হবে, বা সেটা হয়তো শৈশবে ছিল বিকেলে একসাথে খেলতে যাওয়া, কিংবা স্কুলে গেলে বা ইউনিভার্সিটিতে, সেটা খেলার এক সময়, কিন্তু এখনকার সময়ে এসে এই বয়সে এসে আমার কাছে মনে হয় যে ওই যে আবার ওই কথাটাই বলবো, যে যেখানে গিয়ে আপনি মনে করছেন বা আমি মনে করছি যে এই মানুষটার কাছে পৌঁছতে পারলেই আমি দমটা ফেলতে পারবো বা আমার স্বস্তি লাগবে, আমার লাকি, দুজনেই লাকি যে দম ফেলার একটা মানুষ পেয়েছেন। বলে না যে প্রত্যেকেরই একটা জানালা দরকার, একটা খোলা জানালা দরকার, এক্স্যাক্টলি, হ্যাঁ, যে জানালাটা খুললে একটা সুন্দর নিঃশ্বাস নিতে পারা যায়। আমার বন্ধু ভাগ্য জীবনে দরকার না, আমার কিন্তু আপা বন্ধু ভাগ্য, আমি সবসময় সবার সাথে বলি আমার বন্ধু ভাগ্য একদম ঈর্ষণীয় লেভেলে আর কি, ভীষণ মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আমি এটার জন্য খুবই, বিকজ জীবনের সবকিছুই তো প্রাপ্তিযোগ, বন্ধু ভাগ্য ভালো হওয়া অনেক 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 বড় ব্যাপার, অনেক বড় ব্যাপার। এটা একতরফা হয় না, তুমিও সিলেক্টিভ ছিলা, যারা পেয়েছে তাদেরও ভাগ্য ভালো, কারণ বুঝে শুনে বন্ধুত্ব করছে। অনেকে আছে না বাচ্চা মানে বন্ধু বানিয়ে ফেলে, পরে সরে আসে, যে বুঝে যে না আমার আসলে যাওয়াটা ঠিক হয়নি। এটা একটা লার্নিং, বাট আমি যেটা প্রথমে যে শুরু করলাম, ইট শুড বি সিলেক্টিভ। হ্যাঁ, বন্ধু সিলেক্টিভ হওয়া ভালো, তাহলে হয় কি টিকে থাকে, কোয়ালিটি ফ্রেন্ডশিপটা হয় আর কি। না, আবার অনেক জায়গায় হয়তো তুমি সিলেকশন করতে পারবে না, যেমন ধরো ফর এক্সাম্পল একটা ফোরামে তুমি 6 জনকে, এখন তো তুমি মানে ইউ ক্যানট বন্ধুটাই আসবে না, বন্ধু বাড়তে হবে, এবং আমার ক্লাসমেট আছে বাট নট ফ্রেন্ড। হ্যাঁ, সেটাই, সো দ্যাট ইজ টু থিংস। এই যে ক্লাসমেটের কথা আসলাম, এটা ছোট্ট 2 লাইনে কথাটা শেষ করি। যেমন বলে না যে স্কুল বন্ধুরাই বেস্ট ফ্রেন্ড, শৈশবের বন্ধুরাই বেস্ট ফ্রেন্ড। আসলে হয় কি, একা বড় হতে হতে মানুষের মানসিকতা, তার পড়াশোনার জায়গা, তার কাজের জায়গা, তার ব্যক্তিত্ব সবকিছু মিলিয়ে না সেই ছোটবেলার বন্ধু সবার সাথে কিন্তু আর সেটা থাকে না, সবার সাথে ম্যাচ হয় না, কারোর সাথে থাকে না তা না, সবার সাথে থাকে না, চেঞ্জ হয় মানুষের। যেমন আমার 3-4 জন আছে স্কুল ফ্রেন্ড, ছেলে মেয়ে মিলিয়ে, ওরা মানে সেই নার্সারি থেকে আমার একটা বান্ধবী আছে সঞ্জনা, একদম এখন পর্যন্ত আমরা একসাথে একই কলেজে, আবার দুজনে একসাথে বুয়েটে পড়েছি, যদিও 2টা ডিপার্টমেন্টে, বাট এখনো তাও এই পর্যন্ত একসাথে পড়া, এটা কিন্তু অনেক, হ্যাঁ ওটা আমরা পড়েছি। মানে আমাদের সময় তো এত বন্ধুর বাসায় হ্যাং আউট শব্দটাই ছিল না, ওই আব্বা আম্মারা সঙ্গে করে নিয়ে যেত যার বাসায়, সহজ ছিল না। তো তখন সঞ্জনার বাসাটা ছিল একটা বাসা যেখানে আমি যেতাম, আমার স্মৃতি সুরাইয়া বলে আরেকটা ফ্রেন্ড ছিল ফুলার রোডে, আমি ফুলার রোডে বেড়ে ওঠা। তো ওখানে ওই যে বয়সী, বেশি বয়সী, কম বয়সী সবার সাথে একটা ফ্রেন্ড সম্পর্ক ছিল, কিন্তু এখন পর্যন্ত রিলেশনশিপ যেটা আছে সেটাকে আমি বন্ধুত্ব বলবো। যেটা আমি দেখি যে আমরা একসাথে বই মেলায় যেতাম,
হ্যাঁ, জলির সাথে তোমার কমন ফ্রেন্ড জলি পান্নাপা আছেন, ওনারা আছেন, তো ওটাও এক ধরনের বন্ধুত্ব। এই যে বইমেলার কথা বললেন, এই যে মনে হয় একটা মুভি দেখবো, কার সাথে দেখবো, সবার সাথে যাওয়া যাবে। এক্স্যাক্টলি। আচ্ছা, হঠাৎ করে মনে হলো আজকে একটু ফুচকা খাবো। হ্যাঁ, ভীষণ রকম, ভীষণ রকম। এগুলো কিন্তু মনে হচ্ছে একটা ক্ষুদ্র ক্ষুদ্র বিষয়, কারণ ওই সময় খেতে খেতে আমি যে গল্পগুলো করব, আমি কিন্তু যেন একটা পজিটিভ ভাইব্রেশন নিয়ে বাসায় ফিরতে পারি। এটা খুব অভাব এখন আমি দেখি। যেমন আমার ছোট্ট ছোট্ট কিছু জিনিস যে অনেক বছর পর দেখালো, আল্লাহ তুমি এত মোটা হয়ে গেছো, আল্লাহ এত কালো লাগছে কেন, হ্যাঁ তুমি সুস্থ, এই যে নেগেটিভ ভাইব নিয়ে আগানো। কিন্তু একটা বন্ধু হলে কি করবে, জড়িয়ে ধরবে আমাকে দূর থেকে এসে, মানে এই যে একটা দিস ইজ কল্ড ফ্রেন্ডশিপ। ওই বন্ধুত্ব আমি যেটা ফিল করি যে মনে হয় যেন বয়স বাড়ে না, সত্যিকারের বন্ধুর সাথে একদমই না, দেখা হলে মনে হবে আমার আর বয়স বাড়ছে না। ওখানে আমার কোনো ক্রাইসিস, হ্যাঁ ক্রাইসিসের কথা বলবো, ক্রাইসিসের সময় সেটা অন্য, কিন্তু অলওয়েজ বন্ধুর সাথে আড্ডাটা হবে নির্মল একটা আড্ডা। জি হ্যাঁ আপা, আপনার এই কথাটাতে আমি একটা ছোট মন্তব্য করতে চাই। সেটা হচ্ছে যে আপনি যে বললেন না যে মানে ফুচকা খেতে হলে আমার ওকেই লাগবে, মানে আমার ওই জায়গায় বসে ওই ঝালমুড়িটা খেতে ওই মানুষটা, আসলে ওই কম্পেনিয়নশিপটা ম্যাটার। ওখানে খাবারটা, জায়গাটা কিছুই কিন্তু খুব বড় বিষয় না। বিষয়টা হচ্ছে আমি কার সাথে যাব বা কার সাথে যাচ্ছি। রিসেন্টলি আমার একটা ফ্রেন্ড, ও একটা মানে হাইকিংয়ে একটা জায়গায় গিয়ে বললো যে যখন আমি একদম টপে পৌঁছে গেছি, আমার শুধু মনে হলো যে মানে তোমাকে নিয়ে আমি কেন এই জায়গাটা দেখলাম না। হ্যাঁ, আমার তো আমার এই বান্ধবীর সাথে আমার অনেক দিন পর পর দেখা হয়। হ্যাঁ, তো আমি জানি না রত্না দেখছে কিনা এই শোটা, আমি ওখান থেকে আমাকে একটা মেসেজ করলো যে আমি লিংক দিয়ে দিবেন, আমি তোমাকে অনেক লাইফস্টাইল আছে, হ্যাঁ জি, যে আমি অনেক মিস করছি তোমাকে, আর যদি কখনো আবার এখানে আসি, কখনো সেই সুযোগ হয়, মানে আমি খুব চাইবো যে আমরা দুজন মিলে বসে এখানে সানসেটটা দেখি। তো এগুলো আসলে যে জীবনের কিছু কিছু মুহূর্ত সেলিব্রেট করার জন্য সবসময় সবাইকে আসলে সব বন্ধুকে হয়তো আমরা চাই না। আমরা এই বন্ধুর গল্পে আবার ফিরে আসছি, আমাদের জুমের বন্ধুরাও চলে আসছে। একটা ছোট্ট ব্রেকে যে আবার ফিরে আসবো আমাদের এই বন্ধুর গল্পে, বন্ধুর আড্ডায়। একটা ছোট্ট বিরতিতে যাচ্ছি, ফিরে আসছি খুব শীঘ্রই। আড্ডা তো জমে গেছে, কিন্তু আমাদের হাতে খুবই সময় কম, আপনারা থাকুন আমাদের সাথে। ফিরে এলাম একটা ছোট্ট বিরতির পরে। আমাদের এই আড্ডায় নিশ্চয়ই আপনারাও এখন আপনাদের বন্ধু খুঁজছেন, সেই কৈশোরের বন্ধু, স্কুলের বন্ধু, কলেজের বন্ধু। আসলে মানুষের জীবনে বন্ধু হচ্ছে একটা আশীর্বাদের মতো। যার বন্ধু নেই তার চেয়ে দুর্ভাগা আর কেউ নেই। তবে প্রকৃত বন্ধু হতে হবে, সেরকম বন্ধু দুজন হলেও যথেষ্ট। আর হাজার বন্ধু কিন্তু আসলে কেউ বন্ধু না, সেরকম বন্ধু না থাকাই ভালো। তবে আমাদের জীবনে বন্ধু আছে, বন্ধু থাকবে, কেন থাকবে না। ফিরে যাচ্ছি আমাদের সেই বন্ধুদের আড্ডায়। পরিবারে যাই একটু। তো ফাহিমা আপা, পরিবারে আপনারা কতজন আছেন, সেখানে আপনাদের বন্ধুত্বটা কিরকম? পরিবারে কিন্তু ভাগ থাকে, বাবার দলে একজন, মায়ের দলে একজন, মতের মিল অমিল, তারপরে ঘুরে ফিরে যে একটা বন্ধুত্ব তো আছে, সেটা ছাড়া তো আর পরিবার চলে না। আমার দুই মেয়ে, আমার বড় মেয়েটা নিউ জার্সিতে আছে, ওর আন্ডারগ্রেড শেষ করে ডিরেক্ট পিএইচডিতে ঢুকে গেছে, সেকেন্ড ইয়ার কমপ্লিট করলো পিএইচডি। আর ছোট মেয়েটা যেটা রিফাত বললো কানাডাতে আছে, ও ভ্যানকুভারে ইউবিসিতে পড়ছে, এখন সেকেন্ড ইয়ার কমপ্লিট করে থার্ড ইয়ার শুরু করবে ফল থেকে। সো যেহেতু মেয়েরা কিন্তু বন্ধু হয়, মায়ের বন্ধু হয়। তো আমার ছোটটা তো এখন একটু ছোট, তবে বড়টার আমি বলবো আপ টু সার্টেন লিমিট শি ইজ মাই ভেরি গুড ফ্রেন্ড। কারণ কিছু হলেই আমি ওর কাছে ওর সাথে শেয়ার না করা পর্যন্ত আমার ছটফট লাগে। হ্যাঁ, হয়তো ওর অনেক রাত হয়েছে, মা তুমি জেগে আছো, আমি ওকে মেসেজ পাঠাই, বলে কি ও তখনই বুঝে যে মা যখন বলছে নিশ্চয়ই কিছু একটা হয়েছে। বা তারপরে আরো বড় ব্যাপার কি, আমার মেয়েকে আমি কিন্তু অনেক কিছু আমি জিজ্ঞেস করি আর সাজেশন চাই ওর, যে মা এটা করা কি ঠিক হবে। কারণ কি, ওরা তো একটা নিজেরা ওখানে একা
থেকে স্ট্রাগল করে পড়াশোনা করছে, ওদের একটা অন্যরকম শিক্ষা আছে যেটা আমি বাবার বাসা থেকে আমার ইউনিভার্সিটি লাইফে পড়েছিলাম। ঢাকা ইউনিভার্সিটি এরিয়া থাকতাম, 5 মিনিট দূরে ছিল বুয়েট, খুব ইজি লাইফ, ব্যাগ ছুঁড়ে ফেলে মা খাবার রেডি করছে, মানে কত ওদের সবকিছু নিজের হাতে করতে হচ্ছে। হ্যাঁ, প্লাস ওদের একটা গিয়ে ওখানকার কালচারের সাথে, তো ওরা অন্যরকম একটা শক্তি নিয়ে বেড়ে ওঠা মানুষ। মাইগ্রেন্ট মানেই তো একটা বড় শক্তি নিয়ে বেড়ে ওঠা। হ্যাঁ, তাই না? হ্যাঁ, সেটাই, ওখানে অ্যাডজাস্ট করে চলা, একটা দেশে যাওয়া, মাল্টিকালচার। হ্যাঁ, সেটাই। তো তখন আমার বড় মেয়েটা আমার খুব ভালো ফ্রেন্ড, খুবই ভালো ফ্রেন্ড। বলো না ছোট মেয়ে মাইন্ড এই জন্য করবে না, ছোট মেয়ে মাত্র 20 বছর হলো, ওর ওই ম্যাচুরিটিটা হয় নাই। তবে ছোট মেয়েটাও অনেক কিছু, কারণ আমার আজকে যখন আমি আপনাদের এখানে গ্রিন রুমে ছিলাম, আমার মেকআপ করা হচ্ছে, তখন আই ওয়াজ মিসিং আমার ছোট মেয়েটাকে, খুব সুন্দর ভালো মেকআপ করিয়ে দেয়। মানে এক একজন এক একটা সাবজেক্টে তবে যে বললেন যে বাবার দিকে মার দিকে, আজকালকার বাচ্চারা কিন্তু খুব ইন্টেলিজেন্ট, তারা বোঝে কোনটা মায়ের কাছে গেলে দে ফিল কমফোর্ট, কোনটা বাবার কাছে বলবে না তুমি বেস্ট, তুমি এবং বলবে না। সো হ্যাঁ, তারা বাবারও খুব ভালো ফ্রেন্ড, বাট আই এম ভেরি মাচ হ্যাপি যে তারাও আমার খুব ভালো ফ্রেন্ড, মানে ইটস গুড। বাট ওই যে বললাম যে কিছু কিছু সিলেক্টিভ বিষয়, সব বিষয় তো আর ওদের সাথে শেয়ার করা যাবে না, ওখানে আমার হাজবেন্ড তখন ফ্রেন্ড হয়ে যায় আর কি। আমরা জুমের বন্ধুদের সাথে কথা বলে আবার ফিরে আসছি আপনার কাছে, অনেকক্ষণ বসে আছে মিষ্টি আপা। মিষ্টি আপা, ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? শুভ সন্ধ্যা। শুভ সন্ধ্যা। আচ্ছা, আজকের বিষয় নিয়ে কিছু বলবেন, না গেস্টদের সাথে কথা বলবেন, না 2 লাইন গান করবেন, কোনটা? আপু আবার শুনি, আমি শুনতে পাই। বলি আজকের বিষয়টা নিয়ে কিছু বলবেন, গেস্টদের সাথে কথা বলবেন, না 2 লাইন গান করবেন, কোনটা? আচ্ছা, হ্যালো। আচ্ছা আচ্ছা, আপনি কথা বলে যান, আমি শুনতে পাচ্ছি। আচ্ছা, আমি তাহলে বলে যাই বন্ধু নিয়ে। জি, বন্ধু অনেক প্রিয় একটি শব্দ। বন্ধু আমরা সবাই ভালোবাসি, আমাদের অনেক বন্ধু থাকবে, তার মধ্যে কিছু ইফেক্টিভ বন্ধু আছে যারা আমাদের সব সময় আমাদের ভালো লাগার প্রাণের বন্ধু। তার মধ্যে আমার শীর্ষস্থানীয়, আমার সব কিছুর অস্তিত্ব যার, আমার মা। আমার সবচেয়ে প্রিয় বন্ধু, তারপরে আমার 2টো মেয়ে, আমার হাজবেন্ড, এবং সেই সাথে আমার নেক্সাসের আপু, আপনারা আমার খুব ভালো বন্ধু এবং নিঃস্বার্থ বন্ধু, যাদের দ্বারা শুধু আমরা আনন্দ পাই, কোনো দুঃখ নেই, হিংসা নেই, অভিযোগ নেই। আপু, নেক্সাসের বন্ধুদের আমি বড় ভালোবাসি আপু। অনেক অনেক ধন্যবাদ। আমি আসলে খুব ভালো করে শুনতে পাচ্ছি না, মনে হয় একটু সমস্যা হচ্ছে, জানি না। যাই হোক, নাহিদা আপা, সরি, ঝুমুর আপা শুনতে পাচ্ছেন আমাকে? ঝুমুর আপা, জি আপু, শুভ সন্ধ্যা সবাইকে। আপনার কথা শুনতে পাচ্ছি না, অনেকদিন পর দেখলাম, খুব ভালো লাগছে আসলে। আচ্ছা ঝুমুর আপা, নারীর জীবনে আজকের বিষয়টা নিয়ে আপনার জীবনে বন্ধুত্বের ব্যাপারটা একটু বলতে পারেন? বলুন। হ্যাঁ, নারীর জীবনে আসলে বন্ধুত্ব থাকাটা খুবই জরুরি আপু। এই একটা সৎ ফ্রেন্ড বলো, একটা ভালো বন্ধু বলো, আমাদের মানসিক যে চাপ থাকে, তখন একটা ভালো বন্ধু থাকলে সেটা আমরা আসলে তখন আমাদের ভালো লাগে এবং আত্মবিশ্বাসী হই এবং সাহসী হতে পারি। তো একটা ভালো বন্ধু থাকাটা আসলেই জরুরি। আসলে আছে, সেরকম বন্ধু আছে আপনার? সেই ভালো, অবশ্যই আপু। আমি বলি, আমার ছোটবেলা সিরাজগঞ্জে কেটেছে। আমি যখন কোরবানিতে যাই আপু, আমার যত স্কুলের ফ্রেন্ড আছে সবাই যেখানেই থাকুক, আমরা কোরবানিতে দেখা করবই। একটা ফিক্সড টাইম দেয়, নানানজন নানা কিছু রান্না করে নিয়ে আসে। আসলে আমি প্রাউড অফ মাই ফ্রেন্ড। আচ্ছা, আসলে আমার খুব ভালো লাগে। আচ্ছা, ধন্যবাদ অনেক। মিষ্টি আপা, আপনি একটা গান রেডি করুন, আসছি আপনার কাছে। নাহিদা আপা শুনতে পাচ্ছেন আমাকে? আসসালামু আলাইকুম মিমি আপা, অনেকদিন পর দেখলাম। ওয়ালাইকুম আসসালাম, আপনাকে অনেকদিন পর দেখলাম। আজকের বিষয়টা নিয়ে কিছু বলবেন? নারীর জীবনে বন্ধুত্ব। আসলে আমাদের মেয়েদের সবার জীবনে কিন্তু বন্ধুতা থাকা খুবই দরকার। বন্ধুত্বের আবার কোনো বয়সও হয় না, হয়তো সেটা দেখা যায় ছোটবেলায় সব বন্ধুরা, তারপরে মা বাবা, বাচ্চারা, নিজের বাচ্চারা, তারপরে এখন তো আমরা নেক্সাস টিভিতে যারা আছি আমাদের জুমে, এখানে তো কোনো বয়স নেই, ছোট বড় সবাই আমরা বন্ধু। সবাই সবকিছু শেয়ার করি, মনের কথা বলি।
তো ওইটাই আমাদের সবচেয়ে বড় বন্ধুত্ব এখন। একদম। এই তো বন্ধুত্বটা হতো, বয়সের কোনো সীমা নেই, সবাই আমরা বন্ধু। তারপরে একটা, হ্যাঁ মিষ্টি আপা আপনার গান রেডি নাকি পরে আসবো? আচ্ছা নার্গিস আপা কেমন আছেন? নার্গিস আপা শুনতে পাচ্ছেন? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন? আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আপনাদের দেখে ভালো লাগছে, অনেকদিন পর আপনাদেরকে দেখছি, কি মিষ্টি করে হাসছেন। বলুন আজকের বিষয়টা নিয়ে কিছু একটা ছোট্ট করে। নারী পুরুষ সবার জন্য একটা বন্ধুর দরকার হয়, আর আমাদের নারীদের জন্য অবশ্যই বিশেষভাবে একটা বন্ধু, সখী, এগুলা দরকার, খুবই দরকার। মনের কথা বলবার জন্য অবশ্যই হাজবেন্ড, ছেলে, বাচ্চা, সন্তান সবাই থাকে, কিন্তু তারপরেও একটা কিছু থাকে, একটা ভালো লাগা থাকে, একটা সখী যদি থাকে, একটা যদি ভালো বান্ধবী থাকে, সে যদি ছোট কালের হয় তাহলে তো অনেক ভালো। আর বর্তমানেও আমরা এখন তো অনেক ফ্রেন্ড হচ্ছি, অনেক সবাই সবাইকে অচেনা মানুষ চেনা হয়ে যাচ্ছে। আমাদের কয়েকবার নেক্সাস লেডিস ক্লাবে তো প্রচুর বন্ধু পেয়ে গেছেন, কিন্তু এখন আমাদের এখন হয়ে যাচ্ছে এই বন্ধুর মধ্যেও আমাদের এখন বুঝে শুনে বন্ধুত্ব করতে হয়। বড় হয়ে গেছে তো এখন ছোট মানুষত্ব করা যাবে না। একদম একদম। আসলে খুকু আপা, আমি কি নামটা ঠিক বলেছি? অনেক ধন্যবাদ আপনাকে নার্গিস আপা। খুকু আপা শুনতে পাচ্ছেন? আসসালামু আলাইকুম আপা, শুভ সন্ধ্যা। অনেকদিন পর বসলাম, এই সাবজেক্টটা দেখে আর থাকতে পারলাম না, কারণ বন্ধুত্ব আসলে নারী পুরুষের তো বন্ধুত্ব আছে, আমার জীবনে বন্ধুত্বের প্রভাবটা অনেক বেশি। আচ্ছা। কারণ আমার স্কুল লাইফের বান্ধবী, ইউনিভার্সিটির বান্ধবী, কলেজের বান্ধবী, সবার সাথে তো আমার যোগাযোগ আছে। প্লাস আমার বাবা ছিল ভালো ফ্রেন্ড। বাবা মারা যাওয়ার পরে যখন আমার স্ট্রাগল লাইফটা, আমার ফ্রেন্ডরা আমাকে অনেক সাপোর্ট দিছে, সেটা ছেলে বন্ধু ছিল, মেয়ে বন্ধু ছিল। তো ওদের সাপোর্টটা আমি ভুলি নাই। তাদের সবার সাথে যোগাযোগ না থাকলেও এখনো অনেকের সাথে আমার যোগাযোগ। এই বয়সে এসে স্কুল, কলেজ, ইউনিভার্সিটির সব ফ্রেন্ডদের সাথে যোগাযোগ থাকাটা এবং আড্ডা দেওয়াটা, এটা আমি মনে করি আমার জীবনে একটা সার্থকতা। আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে আমাদের লেডিস ক্লাবের বন্ধুরা। এই বন্ধুত্বের কোনো বয়স নাই, এই বন্ধুত্বের কোনো যাচাই নাই, বাছাই নাই। কিভাবে যে আমাদের মধ্যে এত একটা সুন্দর বন্ধুত্ব হয়ে গেছে। আমরা কিন্তু মানে প্রায় আড্ডা দিই, প্রায় দেখা হয়, কোনো না কোনো প্রোগ্রাম হয় আমাদের, কিন্তু এটা কিভাবে হলো আমি নিজেও বুঝতে পারি না। আমাদের কিন্তু এইজের কিন্তু অনেক ডিফারেন্স, এখানে এক একজন এক এক এইজের মানুষ, এক এক মেন্টালিটির মানুষ, কিন্তু আমরা সবাই যখন একসাথে হই আমাদের মনেই হয় না যে আমরা কেউ একসাথে স্কুলেও পড়ি নাই, একসাথে কলেজেও পড়ি নাই, কিন্তু মনে হয় যে আমরা চেহারার মধ্যে উৎফুল্লতা দেখেই বোঝা যাচ্ছে যে খুব ভালো বন্ধু পেয়েছেন এবং বন্ধুদের নিয়ে খুব ভালো আছেন। অনেক শুভকামনা আপনার জন্য। জি জি জি, অনেক শুভকামনা আপনার জন্য, আপনাদের জন্য। মিষ্টি আপু গান গিয়ে আমরা একটা বিরতিতে যাব। গান শোনার পরে আপনার গান রেডি? বলবো আপু, তখন তো নেটের প্রবলেম ছিল। হ্যাঁ গানটা করেন, গান শুনবো। গান আপু আরেকটা কথা বলতে চাই, আপনাকে তো অনেক টিভিতে দেখতাম, কিন্তু এখন কিন্তু মনে হয় আপনি আমাদের একটা পরম প্রিয় বন্ধু। আমি আপনাকে এখন বন্ধু হিসেবেই দেখি। আচ্ছা, খুব খুশি হলাম, সুস্বাগতম। গান শুনি আমরা। আপু হ্যাঁ, ও আপু আপনাকে উদ্দেশ্য করে বলছি। আচ্ছা। ও আমার বন্ধু গো, চির সাথী পথ চলা, তোমার জন্য গড়েছি আমি মঞ্জিল ভালোবাসা, একসাথে রয়েছি দুজন, এক ডোরে বাঁধা দুটি প্রাণ, ছিড়ব না কোনো এই বাঁধন, আসলে আসুক তুফান, তুমি আমারে হায় বন্ধু শতবার। এটা প্রেমিক প্রেমিকার গান। বন্ধু গো, চির সাথী পথ চলা, তোমার জন্য গড়েছি আমি মঞ্জিল ভালোবাসা। অনেক 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 ধন্যবাদ। আমরা আসলে একটা তালি দিতে পারি, যদি এটা প্রেমিক প্রেমিকার গান, তবে আমরা ধরে নিলাম বন্ধুর জন্য বন্ধুর এই কথাগুলো। ভালো থাকবেন। একটা ছোট্ট বিরতিতে যাচ্ছি, ফিরে আসছি খুব শীঘ্রই। আপনারা থাকুন আমাদের সাথে।
যখনই আমাদের আড্ডা জমে গেল, গল্প জমে গেল, তখনই আমাদের সময়টা ফুরিয়ে এলো। তাতে কি, আজকের গল্প সম্পূর্ণ না হোক, আগামীতে আরও হবে। বন্ধুর গল্প জমিয়ে রাখুন, আরও অনেক অনেক গল্প জমিয়ে রাখুন। আড্ডা হবে নেক্সাস টেলিভিশনের এই লেডিস ক্লাবের শুধুমাত্র নারীরা। ফিরে যাচ্ছি আমাদের সেই আড্ডায়। রিফাত, আমি আপনাকে দুটো প্রশ্ন করবো একসাথে। সেটা হচ্ছে পরিবারের বন্ধুত্ব আর আপনার যে কাজের জায়গা, যে প্রফেশনাল জায়গায়, সেখানেও কিছু বন্ধুত্বের ব্যাপারগুলো থাকে। কাজের স্বার্থে, ভালো লাগার স্বার্থে, অনেক কিছু এর সাথে জড়িত। দুটোই একসাথে করলাম। আচ্ছা, সময় নষ্ট না। তো আসলে পরিবার নিয়ে বলেছেন, তো আমিও খুব ফরচুনেট, আমার দুইটা মেয়ে, এবং আমারও আসলে বড় মেয়ের সাথে অনেক বেশি ঘনিষ্ঠতা। আমার কাছে মনে হয় কি, এটার একটা বড় কারণ হচ্ছে যে প্রথম সন্তান, বয়সের গ্যাপটা বা সব কিছু মিলেই হয়তো ওই বন্ধুত্বটা অনেক বেশি তৈরি হয়। আর আমার সাথে বন্ধুত্বটাও অন্যরকম। আমরা এক ভাই এক বোন। আমার ভাই সবসময় ছোটবেলায় বলতো, ও তো আম্মার বান্ধবী, মানে কিছু হলেই যে আম্মা আমার পক্ষ নেবে, কারণ আমি আম্মার বান্ধবী। তো ওই জায়গা থেকে বলবো যে আমি অনেক ফরচুনেট যে পরিবারের মধ্যে অনেক ভালো বন্ধুত্বের একটা ভাই ছোট সুযোগ, না আমার ভাই বড়। আচ্ছা, তো সেই সুযোগটা আসলে হয়েছে। সব পরিবারে আসলে সব ধরনের এনভায়রনমেন্ট হয়তো থাকে না, যে এখানে এটা এক্সারসাইজ করার মতো থাকে না, হয়তো অনেক ভীতিকর পরিস্থিতি থাকে। সেদিক থেকে আমরা আলহামদুলিল্লাহ অনেক ভালোভাবে এটাকে চর্চা করতে পারি। কাজের জায়গার ক্ষেত্রে আমি বলবো, আমি খুব মূল্য দিই কাজের জায়গার বন্ধুত্বকে, কারণ আমরা যারা প্রফেশনাল, যারা আমরা কর্মজীবী, আমাদের একটা দিনের আসলে আমরা বেশিরভাগ সময়টা, আমি বলি যে সচেতন সময়টা আমার চলে যায় কাজে, তারপরে আসলে আমার রেস্ট, মূল সময়টা। তো ওই জায়গাতে বন্ধু তৈরি করতে পারতেই হবে। কারণ আমি এখানে একটু রেফারেন্স দিই, যেমন এইচআরের বিভিন্ন সার্ভে হয়, অর্গানাইজেশনের কালচার কেমন, এগুলোর জন্য। তো এরকম একটা প্ল্যাটফর্ম আছে, গ্যালাপ সার্ভে বলে। তো এই গ্যালাপ সার্ভে একটা কোয়েশ্চেন থাকে, ওদের 12টা কোয়েশ্চেনের একটা কোয়েশ্চেন, ডু ইউ হ্যাভ এ বেস্ট ফ্রেন্ড অ্যাট ওয়ার্ক? তো এইটাতে আসলে কে কেমন রেসপন্স করলো, 11টা কোয়েশ্চেনের থেকে কালচারের জন্য ওই একটা কোয়েশ্চেন অনেক বেশি ওয়েটেজ রাখে। 2-3টা কারণে আমি বলি একটু ছোট করে। একটা হচ্ছে যে যেই অফিসে যখন আমি কাজ করছি, এই অফিসের বন্ধুত্বটা মধ্যে অনেক বেশি পরিমিতি বোধের দরকার আছে, কারণ অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আমরা কিন্তু কালিগস। সো ওই জায়গায় একটা অনেক কিছুর ইফস অ্যান্ড বাটস অ্যান্ড এইসব জিনিসগুলো আছে। হ্যাঁ, তো এখানে কিছু মার্জিনাল ব্যাপার মেনটেন করে থাকতে হয়। কিন্তু যখনই আমরা প্রতিষ্ঠানটা ছেড়ে আসি, হ্যাঁ, তখন কিন্তু আসলে ওই বন্ধুত্বটা রয়ে গেলে ওইটা ভীষণ সাপোর্টিভ হয়, ভালো লাগে। আমি যদি বলি, আমি এক সময় ডিএইচএল এ কাজ করতাম। আচ্ছা, তো আমরা এখন আমার একটা সার্কেল আছে ওখানে, যারা কেউই হয়তো ওখানে এখন আর কাজ করছি না, কিন্তু ভীষণ বন্ধু আমরা, অনেক মানে খুবই ভালো বন্ধু, এবং এক একজনের এক এক এজ। হ্যাঁ, তো কিন্তু অনেক কানেক্টেড, যে দেশের বাইরে আছে, যে যেখান থেকে বেড়াতে আসছে, আমরা সবাই সবাইকে অনেকভাবে মানে এনজয় করছি। ওর আশাটাই একটা উপলক্ষ, সেই উপলক্ষে একসাথে হওয়া হচ্ছে। আরেকটা যেটা সাইড হচ্ছে, যেমন ধরেন আমি যাদের সাথে কাজ করে এসেছি, তারাও এখন একটা লেভেলে পৌঁছে গেছে। তো আমাদের একটা কনসাল্টিং প্ল্যাটফর্ম আছে, যে নিজেরা কনসাল্ট করতে পারছি, আচ্ছা এই মুভমেন্টটা কি ঠিক হবে, বা অফিসের এই জিনিসটা নিয়ে তুমি হলে কাজটা কিভাবে করতে। তো ওই শেয়ারিংগুলা অনেক জরুরি, এবং এই যে একটা কোচিং, কাউন্সিলিং, এবং আমি বলবো যে অনেক ভালোভাবে না মেন্টর করা যায় একজন আরেকজনকে, কারণ কনটেক্সটটা মেলাতে পারি তো আমরা, তো ওই তখন বুঝতে পারি প্রত্যেকে পজিশন অনুযায়ী প্রফেশনাল জায়গাগুলো। আর সবার শেষে আমি যে কথাটা বলবো, যে দেখেন বন্ধুত্বটা আসলে কেন হয়েছে, কিভাবে হয়েছে, বা টিকে থাকাটা বন্ধুত্বের হচ্ছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। ওই স্বাধীনতা অর্জনের চেয়ে রক্ষা করা কঠিন, যেরকম বলে। তো টিকে থাকার ক্ষেত্রে আমার কাছে মনে হয় এখন যেমন সব ভার্চুয়াল মিডিয়ার কারণে অনেক বেশি মানুষ একটা প্ল্যাটফর্মে, যেমন ধরুন হোয়াটসঅ্যাপে গ্রুপ আছে, মেসেঞ্জারে গ্রুপ আছে, ফেসবুকে গ্রুপ আছে। তো এইসব গ্রুপগুলোর একটা অ্যাডভান্টেজ আছে, একটা ডিসঅ্যাডভান্টেজও আছে।
বিকজ আমি হয়তো ব্যক্তিগতভাবে ওই দিন ওই সময় ফ্রি না, কিন্তু আপনি ধরেই নিচ্ছেন যে আরো 5 জন যদি ফ্রি থাকতে পারে তো 6 জনের একটা প্রোগ্রামে আমার হয়তো ফ্রি থাকা উচিত। তো বন্ধুত্বে যদি এই দমবন্ধ অবস্থা তৈরি হয় তাহলে কিন্তু আর দম ফেলার জায়গা হিসেবে থাকবে না। আবার ধরেন আপনার সাথে আমার কোনো একটা কন্ট্রোভার্সিয়াল ইস্যু নিয়ে কথা হচ্ছে, আপা সেদিন বলছিল যে একটা প্ল্যাটফর্মে উনি অ্যাডমিন, কিছু ডিসকাশন হচ্ছে, উনি ঠিক বুঝতে পারছেন না, কারণ সবাই আবার ওনার বন্ধু, উনি কি বলবেন এখানে অ্যাজ অ্যান অ্যাডমিন। তো এটাও আমার মনে হয় যে আমরা যেন এইটুকু মেনটেন করি যে কেউ কারোর সাথে কোনো কিছু, আপনার সাথে আমি একটা লেভেল পর্যন্ত হয়তো যাব, আরেকজনের সাথে হয়তো আরেকটা স্টেপ বেশি যাব, আরেকজনের সাথে হয়তো আরেকটু কম যাব, একই বিষয় হয়তো সবার সাথে আমি একই লেভেলে শেয়ার করব না, কখনোই হয় না, সেটা নিজের পরিবারেও হয় না, পরিবারেও হয় না। আপনি একটা বলছিলেন আপা, আপনাদের একটা সংগঠন আছে তো, ওটা নিয়ে আমি একটু আলাপ করতে চাই। হ্যাঁ, আমরা কোভিডের সময় এটা আমাদের মাথায়, আমরা 5 জন ফ্রেন্ড, আমরা 5 জন বুয়েটের মেয়ে ফ্রেন্ড, আমরা হচ্ছে একটা ফাউন্ডেশন করেছি, ওয়েবনেট নাম। এটা কি শুধুমাত্র নারীদের জন্য? হ্যাঁ, শুধুমাত্র নারীদের জন্য না, শুধু নারী ইঞ্জিনিয়ারদের জন্য। ওয়াই বিকজ এখানে হচ্ছে যেটা আমি আপনার গ্রিন রুমে আমরা আলাপ করছিলাম, আমাদের যে একটা লেভেলে দেখছি যে ইঞ্জিনিয়ার মেয়েরা নাই, বিশেষ করে ডিসিশন মেকিং লেভেলে তো উঠতেই পারছে না, মিড লেভেলেও খুঁজে পাই না। সো তখন মনে হলো যে হাত ধরতে হবে, মানে আমরা তো কারো হাত ধরে উঠেছি, কারণ ওই সমস্যাগুলো কিন্তু একটা মেয়েরা সাজেশন দিতে পারে। আমি রিফাতের ওই ওয়ার্ডটা নিচ্ছি, মেন্টরশিপ। আমাদের বাংলাদেশে কিন্তু যে কোচিং, কেরিয়ার কাউন্সিলর, এইগুলো কিন্তু এই প্রফেশনগুলো এখন অ্যাবসেন্ট অনেক। আমার মনে হয় এগুলো খুব জরুরি। সেই জন্য আমরা যারা প্রফেশনাল লাইনে আছি তাদের জন্য আমার মনে হয় যে একটা রোল মডেল, একটা যেমন আমি, আমার সময় ছিলেন ডোরা আন্টি ছিলেন, উনি হচ্ছে, আমি একটু সময় নেই, আমাদের দুজন গেস্ট আসছে, কথা বলে আপনাদের সাথে কথা বলে, আমাদের হাতে খুবই কম সময়। মমি আপা, খুব ছোট্ট করে বলুন, আমাদের হাতে একদম সময় কম, এত দেরিতে এলেন কেন? মমি আপা শুনতে পাচ্ছেন? হ্যাঁ, খুব ছোট্ট করে, জি জি জি, খুব ছোট্ট করে, তাড়াতাড়ি। আপু শুনতে পাচ্ছি না আপু, আমাকে বলছেন? আচ্ছা, হাসিনা আপা শুনতে পাচ্ছেন? হাসিনা আপা শুনতে পাচ্ছেন? জি আপু, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আজকের বিষয়টা নিয়ে তাড়াতাড়ি খুব ছোট্ট করে একটু বলুন আপা, সময় নেই একদম। আপু সরি, নারীর জীবনে বন্ধুত্ব, নারীর জীবনে বন্ধুত্ব, কিছু বলবেন? বুঝি নাই আপু সাবজেক্টটা। আচ্ছা, নারীর জীবনে বন্ধুত্ব শুনতে পেরেছেন? আমার মনে হয় একটু সমস্যা হচ্ছে। ঠিক আছে, আজকের মতো থাকুক, গল্প আরো হবে, আড্ডা আরো হবে। ছোট্ট করে বলুন, আমরা তারপরে বিদায় নিচ্ছি। বলছিলাম যে মেন্টরশিপ নাই তো, বন্ধু কিন্তু একটা মেন্টর হতে পারে। সো সেই জন্য আমরা ওই ফাউন্ডেশনটা খুলেছি, যে যাতে আমরা আমাদের জুনিয়র সিনিয়র যারাই হোক, আমাদের প্রকৌশলী মেয়েরা আছে, নারী ইঞ্জিনিয়ার আছে, তাদের প্রফেশনে কত ধরনের প্রবলেম হয়, যেমন যেটা রিফাত অ্যাজ এ এইচআরও বললো, যে একই কোম্পানির মধ্যে হয়তো সম্ভব না, কিন্তু আমরা তো ওই কোম্পানির বাইরে সাজেশন দিতে পারি যে কিভাবে টিকে থাকতে হবে, কিভাবে লেগে থাকতে হবে, যাতে সে ড্রপ আউট না হয়ে যায়, হারিয়ে না যায়। সো এখানে কোভিড থেকে মানে 5 বছর আপনাদের এই আমাদের সংগঠনটা, আপনারা কি পেরেছেন সাকসেস? হ্যাঁ, বোধহয় ওভাবে তো মেজাজ। হ্যাঁ, এখন আমরা আমরা প্রথমে অফলাইনে ছিলাম, আমরা ভিডিও করতাম, আপনার অনলাইনে করতাম, কিন্তু এখন আমরা ফিজিক্যালি। আমাদের সময় একদম শেষ আসলে। অনেক অনেক ভালো থাকবেন, ভীষণ ভালো লাগলো আপনাদের এই উপস্থিতি, আপনাদের ভালো লাগলো। আপনারাও ভালো থাকবেন, জুমে যারা আছেন। আসলে সময় একদম শেষ, আপনাদের বন্ধুত্ব টিকে থাকুক, বন্ধুত্বের জয় হোক। অনেক একদমই সময় কম, গল্প আসলেই শেষের দিকে জমে যায়। চলে যাচ্ছি আজকের মতো, আবার দেখা হবে সামনের নেক্সাস টেলিভিশনের এই লেডিস ক্লাবে নারীদের আড্ডায়। ভালো থাকুন, সুস্থ থাকুন।
শুভ সন্ধ্যা। আমি মুনিরা ইউসুফ মেমি, নেক্সাস লেডিস ক্লাবের নারীদের আড্ডায় আপনাদেরকে জানাচ্ছি আমন্ত্রণ। বরাবরের মতো আমাদের অতিথি থাকেন, উপস্থিত থাকেন স্টুডিওতে, মিষ্টি মিষ্টি অতিথি, মজার মজার এবং তাদের দারুণ দারুণ পরিচয়। গল্পে আড্ডায় কখন যে আমাদের সময় শেষ হয়ে যায় টেরই পাই না। আর জুম আড্ডা তো থাকেই। এখানে টেলিভিশন স্ক্রিনে জুমের আইডি পাসকোড দেওয়া আছে, শুধুমাত্র নারীরা আপনারা আমাদের এই আড্ডায় যুক্ত হতে পারেন। তো পরিচয় করিয়ে দিচ্ছি আজকের স্টুডিওর অতিথিদের সাথে। সুস্বাগতম। ভালো লাগছে আপনাদের দুজনকে দেখে। ম্যাচিং করে শাড়ি পরে আসছেন নাকি নাকি হয়ে গেছে? ফাহিমা শাহাদাত, কান্ট্রি ম্যানেজার, বাংলাদেশ মেনার্ড গ্রুপ, ফ্রান্স লেখা আছে, এটা ফ্রান্সের কোম্পানি, ঠিক আছে। রিফাত সুলতানা, গ্রুপ হেড অফ HR, রহিমা আফরোজ বাংলাদেশ লিমিটেড। ভীষণ বড় বড় দায়িত্ব নিয়ে দুজনে আছেন, এটা ভাবতেই আমার ভালো লাগছে এবং কাজটা করেও আপনারা নিশ্চয়ই অনেক আনন্দ পাচ্ছেন। তো আজকের বিষয় হচ্ছে নারীর জীবনে বন্ধুত্ব। তো নারীর জীবনে তো বন্ধুত্ব সেই শৈশব, কৈশোর, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, এরপরে নিজের কর্মের জায়গা, পরিবার, বন্ধুত্বের শেষ নাই। কিন্তু আসল বন্ধুত্ব যেটা বুঝি নারীর জীবনে, সেই বন্ধুত্বটা তো অনেক বিশাল একটা ব্যাপার, মনের একটা খোরাক। তো ফাহিমা আপা, আপনাকে দিয়ে আমি শুরু করতে চাচ্ছি। নারীর জীবনের বন্ধুত্ব, এটার গুরুত্ব এবং আপনার জীবনে এই বিষয়গুলো কিভাবে আসছে, আপনি সেটাকে ধারণ করছেন, আপনার জীবনের সাথে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে নিয়েছেন। থ্যাংক ইউ। আমি বন্ধুত্ব আসলে হয়েছে তো ছোটবেলা থেকে, যেটা বললেন আপনি যে শৈশব থেকে শুরু হয় বন্ধুত্ব, জীবনে বিভিন্ন পর্যায়ে। তবে আমি আপনার প্রশ্নের গুরুত্বটা যখন এই বয়সে এসে দিব যে এখন আমার কাছে বন্ধুত্বের সংজ্ঞাটা কি, আমি মনে করি বন্ধু হচ্ছে সিলেক্টেড হবে, যে আমার সিলেক্টেড কিছু বন্ধু থাকবে যারা আমাকে সবসময় পজিটিভ ভাইব দিবে। হ্যাঁ, আমার নেগেটিভিটির সময় আমাকে পজিটিভভাবে পুল আপ করতে সাহায্য করবে এবং যেখানে গিয়ে আমি একটা কমফোর্ট জোন পাবো, আমি যখন খুশি এক্সেস। এই যে কমফোর্ট জোনের কথা বলছেন, এই ফাঁকে আমি একটা প্রশ্ন করি। আপনার যে পরিচয়টা দিয়েছে, আপনার যে কাজের জায়গাটা, এই জায়গাটা সম্পর্কে একটু আপনি বলেন। এখানেও তো একটা বন্ধুত্বের ব্যাপার আছে, তার আগে আপনার কাজের ক্ষেত্রটা নিয়ে একটু জানতে চাচ্ছি। আচ্ছা, আমি বেসিক্যালি আমি সিভিল ইঞ্জিনিয়ার। সো এখন আমি যে কোম্পানিতে কাজ করছি মেনার্ডে, এটা হচ্ছে জিওটেকনিক্যাল ইঞ্জিনিয়ারিং কোম্পানি। এখানে আমরা বিভিন্ন জিওটেকনিক্যাল সলিউশন হয়, যেটা ফাউন্ডেশনের কাজ করি আমরা, এটা বা গ্রাউন্ড ইমপ্রুভমেন্টের কাজ, যেটা অনেকে হয়তো বুঝবে না, মানে আমি নর্মাল নন টেকনিক্যাল ভাষায় বলি, ফাউন্ডেশনটা সবাই বুঝে, একটা বিল্ডিং বা কোনো স্ট্রাকচার, ওটার ইমপ্রুভমেন্টে কাজ করি, মানে আনইউজেবল সয়েলকে ইউজেবল করা যায় কিভাবে, ওটা করি। ওটার আমরা ডিজাইন, এক্সিকিউশন অ্যান্ড কোয়ালিটি কন্ট্রোলটা করে থাকি। এটা হচ্ছে আমার কাজ। এখানে আমাদের বাংলাদেশে এটা ব্রাঞ্চ অফিস, অরিজিন ফ্রান্স যেটা আপনি বলেছেন। তো ওয়ার্ল্ডে আমাদের প্রায় 37টা দেশে ব্রাঞ্চ অফিস আছে, বাংলাদেশ ওয়ান অফ দেম। সো এখানে আমি ম্যানেজার, মানে পুরো টিমটাকে আমার চালাতে হয়। অনেক বড় দায়িত্ব নিয়েছেন। হ্যাঁ, একটু দায়িত্ব, বেশ ভালো। নারী কিরকম এখানে? আমি যদি আমার গ্রুপ বলে চিন্তা করি, বাংলাদেশের আমি নারী পুরুষ আলাদা করে দেখছি না, হ্যাঁ, ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট। সো এখানে আমি যদি গ্লোবালি চিন্তা করি, আমাদের মেনার্ডে আসলে মেয়ের সংখ্যা খুব কম, ম্যানেজারিয়াল পজিশনে তো একেবারে না, আমাদের 2-3টা পজিশন টপে আছে। আমাদের টোটাল আমরা যারা পার্মানেন্ট স্টাফ আছি প্রায় 1500 জন গ্রুপে। সো তাদের মধ্যে থেকে বুঝতে পারছেন 3 জন আমাদের ম্যানেজমেন্টে আছে। সো হয়তো এইচআর ডিরেক্টর একজন, এনভায়রনমেন্টে আছেন, আমি আছি, জার্মানিতে আরেকজন আছে আমার মানে মতো। তারপরেও পজিশনটা বেশ ভালো। হ্যাঁ, কিন্তু মেয়েদের অবস্থানটা ভালো যায়। হ্যাঁ, কিন্তু মেনার্ডে আমি এনজয়িং, আপনি যেটা দিয়ে শুরু করেছেন, আমরা আনন্দের সাথে কাজ করছি, আনন্দের গল্পের যেটা আমি বলতে যাচ্ছি, আনন্দ যেটা, হ্যাঁ, কাজে খুব আনন্দ পাই, কারণ এখানে আমার
নিজেকে মনে হয় না যে একজন মেয়ে, আমার মনে হয় আমি একজন প্রফেশনাল হিসেবে কাজ করছি, সেই এনভায়রনমেন্ট আছে এখানে আছে। আর বন্ধুত্বে তো লেখা নেই পুরুষ মহিলা বয়স, বন্ধু বন্ধু। হ্যাঁ, কিন্তু আমি এখানে আজকে আপনাদের টপিকের সাথে রিলেটটা এজন্যই করি, বিং এ ইঞ্জিনিয়ার আমাদের কিন্তু বাংলাদেশে ধরেন অ্যারাউন্ড 27% মেয়ে ইঞ্জিনিয়ারিং পাশ করে বেরোচ্ছে, তার মধ্যে দেখা যাচ্ছে যে প্রফেশনালে আছে 14%। তো আমরা এটা নিয়ে আলোচনা করি, দেখি না, মেয়েরা দেখি না, হয়তো এন্ট্রান্স লেভেলে থাকে, তারপর ড্রপ আউট হয়ে যায়, মিড লেভেলে গিয়ে টপে অনেক সময় পায় না, খুব দেখা যায় না, কারণ বেশিরভাগ জায়গায় দেখা যায় মানে অনলি উইমেন ইন দ্য গ্রুপ আর কি, কোনো মিটিংয়ে গেলে। সো তখন আমরা মনে করি যে বন্ধুত্বটা কিন্তু বয়সের জন্য হয় না, আমরা কিন্তু কেরিয়ারেও বন্ধুত্ব হতে পারি। আমি ছোট্ট একটা এক্সাম্পল দিয়ে শেষ করি, যেমন গত জুলাইতে আই ওয়াজ ফিলিং সো ডিপ্রেসড, হ্যাঁ, আমার প্রফেশনালি বা বিভিন্ন কারণে হ্যাঁ একটু ডিপ্রেস, একটু নেগেটিভ ভাইব আসছে। তখন আমাদেরই একজন সিনিয়র আপা আছেন, হাসিন জাহান আপা, আমি ওনাকে বললাম যে আপা আই ওয়ান্ট টু টক উইথ ইউ। ওনার একটা উনি কোচ, শি ইজ এ কোচ, সো উনি আমাকে টাইম দিলেন প্রফেশনালি, এবং মানে এটাও একটা বন্ধুত্ব, কিন্তু আমি তো ওনাকে রিচ করতে পেরেছি। হ্যাঁ, সো আমার জীবনের কেরিয়ার আমি কেন বন্ধুত্বের গুরুত্বটা বুঝি, কারণ আমার সিনিয়র বন্ধু, জুনিয়র বন্ধু, সব ধরনের বন্ধুত্ব ছিল বলে একটা মনে হয় ধরার দরকার আছে, একটা রোল মডেল একটা মেয়ে হিসাবে। কারণ আমাদের ইন্ডাস্ট্রিতে হ্যাঁ ছেলে মেয়ে কোনো আলাদা নাই, কিন্তু কিছু তো উই ক্যানট ইগনোর, কিছু কিছু জিনিস। অবশ্যই, তো সেখানে বন্ধুত্বের গুরুত্ব অপরিসীম আমি মনে করি। তো রিফাত সুলতানা, বাকি কথাগুলো আপনিই বলুন। আমরা তো অনেক গল্প করছিলাম আমাদের গ্রিন রুমে, মেকআপ রুমে, যে বন্ধুত্ব নিয়ে, এবং আপনি খুব উচ্ছলভাবে অনেক কিছু বললেন, সেই গল্পগুলোই চলে আসুক। প্রথমে আপনার প্রফেশন নিয়ে বলুন, তারপরে আমরা গল্পে। আমি এখন কাজ করছি রহিম আফরোজ গ্রুপে, গ্রুপ এইচআর হেড হিসাবে কাজ করছি। অনেক গুরু দায়িত্ব। জি, আপা যে জায়গা থেকে বলছিলেন সেখান থেকেই শুরু করি, যে মানে আমরা ন্যাচারালি মেয়েদেরকে কাজের জায়গাগুলোতে যোগ্যতা অনুযায়ী একটু কম পাই। যত পরিমাণ মেয়ে গ্র্যাজুয়েশন করে তারা সবাই হয়তো প্রফেশনালি কাজে আসেন না। তো ওইটা একটা, আবার যেটা আসলে অনেকে মাঝপথে ঝরে যান, বিভিন্ন প্রায়োরিটিস চেঞ্জ হয়ে যায় লাইফে। তো সেই কারণে আমি দুইটা তিনটা জিনিসে হয়তো একটা বলতে পারি। একটা হচ্ছে বন্ধুত্ব বিষয়টা, আসলে কে কি কাজ করেন, কে স্কুলের বন্ধু, কে কলেজের বন্ধু, একটা সার্টেন টাইমের পরে বোধহয় সেটা ম্যাটার করে না, একদম না। হ্যাঁ, বন্ধুত্বটা আসলে খুবই, এটা খুব জরুরি। যার জন্য আমরা প্রায়শ বলি না যে সন্তানের সাথে বন্ধুত্ব রাখেন, বা এই ধরনের আমরা বলি না যে টু বি ফ্রেন্ডস উইথ ফ্যামিলি অ্যান্ড আদার্স। আমার কাছে বন্ধুত্বর ডেফিনেশনটাই খুব সিম্পল, যে আমি এমন একটা এনভায়রনমেন্টে থাকতে চাই যেখানে আমি প্রোটেক্টেড ফিল করব, এবং আমাকে কেউ জাজ করবে না। আমার প্রত্যেকটা স্টেপ, প্রতিটা আমি কিভাবে দাঁড়ালাম, কিভাবে বললাম, হ্যাঁ। আর বন্ধুত্বে কিন্তু আরেকটা বড় ব্যাপার হয়, বন্ধুই আমার সবচেয়ে দুর্বল জায়গাগুলো জানে, কারণ দুর্বল মুহূর্তেই আমি তার কাছে অনেকবার গেছি, অনেক কিছু শেয়ার করেছি। তো আমি চাই কি এই জিনিসটা, মানে যে কোনো মানুষ চায় যে ওইটা খুব প্রাইভেটলি ডিল হবে বলেই আমি মানে আপনার কাছে আসলাম অ্যাজ এ বন্ধু হিসাবে, তাই না? তো ওই প্রাইভেসিটা, ওই নির্ভরতা এবং ওই রেসপেক্টটা রাখা খুব জরুরি। মানে এটা খুব পারস্পরিক একটা সমঝোতার একটা জায়গায় থাকা। শৈশবের বন্ধুত্ব আসলে আমি বলবো তখন তো এত যাচাই বাছাই কিছু থাকে না, হয়ে যায় বন্ধুত্বটা, একসাথে পড়া, সমসাময়িকতার তো একটা ব্যাপার আছেই। আর বিভিন্ন সময় স্কুল, কলেজ, কাজের জায়গায় নানানভাবে বন্ধুত্বটা হচ্ছে। বন্ধুত্ব হওয়ার থেকে সত্যিকার অর্থে কতটা পথ বন্ধুর সাথে একসাথে চলেছি সেটাই বা চলতে পারছি, আমার কাছে মনে হয় ওইটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। বন্ধু হচ্ছে আয়না এবং ছায়ার মতো, আয়না কখনো মিথ্যে বলে না, ছায়া কখনো ছেড়ে যায় না। আবার বলে বন্ধু মানে বন্ধুকে সরি বলতে নেই, আবার সত্যিকারের বন্ধুর সামান্য একটা ভুল দেখে তাকে ছেড়ে দিতেও নেই, বরং তার ভুলটা শুধরে নিয়ে সামনে আগানো। কারণ সত্যিকারের বন্ধু পাওয়াটা এটা কিন্তু খুবই না, সেটাই। এবং
একটা যেটা আপা খুব সুন্দর করে বলছিলেন যে আমরা তো আসলে একটা পথ পাড়ি দিয়ে চলে এসেছি, এখন কিছু কিছু ব্যাপারে আমাদেরকে সিলেক্টিভ হতেই হয়, কারণ অ্যাকোয়েন্টেন্সেস বেড়ে গেছে না। আপনি স্কুল, কলেজ, ইউনিভার্সিটি বিভিন্ন জায়গায় কাজ করেছি বিভিন্ন সময়, আজকে যেমন এখানে এসেছি, এখানেও কয়েকজনের সাথে পরিচয় হলো। তো সব অ্যাকোয়েন্টেন্সকে তো আর বন্ধু হিসাবে আপনি আপনার পার্সোনাল লাইফে অ্যাক্সেস দিতে পারবেন না। তো কতটুকু পর্যন্ত আসলে কাকে দিতে পারবো, হয়তো এটা কিন্তু অনেকেই খুব ভুলভাবে ব্যাখ্যা করেন যে না ও তো বোধহয় আমাকে বিশ্বাস করছে না। বিশ্বাস করা আর বিশ্বস্ততার সাথে কারোর সাথে কোনো কিছু শেয়ার করার মধ্যে কিন্তু একটা বিরাট পার্থক্য আছে। আমি মনে করি না যে আপনি চিন্তা ভাবনা করে আমার কোনো একটা ক্ষতি করবে কেউ, বাট আমার নিজের তো একটা কমফোর্ট জোন আছে, সেই জায়গা থেকে আমি আসলে যতটুকু শেয়ার করতে চাই বা যতটুকু বলতে চাই সেটা আমার কাছে মনে হয় যে ওইটুকু বন্ধুত্বের একটা লিমিট থাকারও দরকার আছে। আপনি ঠিক কতটুকু আমাকে প্রশ্ন করবেন, কতটুকু আমাকে গ্রহণ করবেন, কতটুকু আমাকে আঘাত করবেন, সেটারও বোধহয় একটা লিমিট থাকে। আমরা অনেক গ্যারান্টেড ভাবে যেন না কেউ না মেনে নেয়া, মানিয়ে নেওয়ার একটা ব্যাপার আছে। এই যে কমফোর্ট জোনের কথা বললো ফাইমা, আপনার এই ব্যাপারে কি একটা কিছু মানে কমফোর্ট জোন আসলে এটা কিন্তু একটা এই মুহূর্তে আমাদের এই বয়সে এসে কমফোর্ট জোন বলতে আমি যেটা বোঝাচ্ছি যে আমি যখন খুব কোনো ভালো কিছু হবে আমার, আমি সেটা মানে ওই বন্ধুদের মধ্যে কোনো হিংসা থাকবে না, কোনো কম্পিটিশন থাকবে না, সো আমি কমফোর্টলি তাকে এক্সপ্রেস করতে পারবো। ইয়েস, আমার আজকে প্রমোশন হলো, মানে ওই যে বলে না মা বাবা সবচেয়ে জীবনের বড় বন্ধু, ওখান থেকে কিন্তু কথাটা এসছে। তারপরে যখন আমার বিপদ হবে, আমার কোনো ক্রাইসিস হবে, সেটা প্রফেশনাল অর দ্য পার্সোনাল লাইফে, তখন আমি যেন রিচ করতে পারি, তাকে কমফোর্টেবলি বলতে পারি। আমার তো কোথাও গিয়ে বলতে হবে। এখন আমি আবার আজকের টপিকে চলে আসি, কেন নারী জীবনে বন্ধুত্ব। ইউ আর রাইট, যে একটা ছেলে কেন বন্ধু হবে না, একটা হাজব্যান্ড কিন্তু ভালো বন্ধু হতে পারে। যেমন আমি কিন্তু আমার হাজব্যান্ডকে আমার বন্ধুই মনে করি, বন্ধু মনে করে বলি। আবার যেগুলো অনেকগুলো আছে না, ছেলেরা ইরেলেভেন্ট শুনতে চায় না, ঠিক আছে, ওটা কারণ কি, আমি যখন একটা মেয়ে হিসাবে ধরুন আমি আবার অফিসে ফিরে যাই প্রফেশনাল লাইফে, যে প্রবলেমটা হচ্ছে একটা মেয়ের বা হ্যারাসমেন্ট হচ্ছে, ওটা কিন্তু একটা মেয়েই বুঝতে পারবে, মানে সিনিয়র কেউ বা জুনিয়র কেউ ওটা বুঝতে পারবে। সো দিস ইজ অ্যানাদার কমফোর্ট জোন। তো সবাইকে কিন্তু সবকিছুতে ইনভলভ করতে পারছি না। আমাদের আড্ডা গল্প আরো হবে, একটা ছোট্ট বিরতিতে যাচ্ছি, ফিরে আসবো খুব শীঘ্রই। একটা ছোট্ট বিরতিতে যাচ্ছি, ফিরে আসছি খুব শীঘ্রই, আপনারা থাকুন আমাদের সাথে।